হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো আজকে নিয়ে এসেছি যেটা এর আগে কলকাতা পুলিশ কনস্টেবল যে পরীক্ষা হয়েছিল 2022-এর পরীক্ষা, যেটা পরীক্ষাটা হয়েছিল কিন্তু 2023-এ। তো এখানে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো বাংলার আকবর নামে এখানে অ্যান্সার রয়েছে হুসেন সাহা। তো এর সঙ্গে আমাদের আরও জেনে নিতে হবে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়। কাশ্মীরের আকবর বলা হয় জৈনুল আবেদিনকে। কাশ্মীরের আকবর বলা হয় জৈনুল আবেদিনকে। এবং যদি বলা হয় সুলতানি যুগের আকবর কাকে বলা হয়, সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। ফিরোজ শাহ তুগলককে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। এবং পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমহা বিষ্ণু। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট বললে নরসিংহ বর্মন, যদি প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে হবে সিমহা বিষ্ণু। সিমহা বিষ্ণু। এবং যদি শেষ রাজা বলা হয়, পল্লব বংশের শেষ সম্রাট যেটা, তো হবে অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন। আচ্ছা, এখানে এটা কিন্তু শেষ রাজা, শেষ আর শ্রেষ্ঠর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। শ্রেষ্ঠ মানে হচ্ছে ওই বংশের সব থেকে ভালো আর কি, গ্রেট রুলার যাকে বলা হয়, আর শেষ মানে যেটা লাস্ট রুলার। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? তো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম ছিল জুনা খা। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খা। এবং মোহাম্মদ বিন তুগলক একটা দোকানি মুদ্রা নামে একটি মুদ্রা চালু করেছিলেন। দোকানি মুদ্রা, এই ইনফরমেশনগুলো অবশ্যই জানতে হবে, যেহেতু এর রিলেটেড কোশ্চেন এসছে পরবর্তী পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় এর কোশ্চেনগুলো আসতে পারে। তারপরে বলছে সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো এখানে সংহিতা, আরণ্যক আর উপনিষদ এগুলো হচ্ছে বেদের অংশ, মহাভারত বেদের অংশ নয়। শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? আচ্ছা, শিখদের পঞ্চক রয়েছে, যেটা শুরু করেছিলেন গুরু গোবিন্দ সিং। আর গুরু গোবিন্দ সিং ছিলেন দশম গুরু, শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। এবং এই যে পঞ্চক শুরু করেছিলেন, তো পঞ্চক কী কী ছিল? পঞ্চক ছিল কেশ। কেশ এর কথা অর্থ হচ্ছে লম্বা চুল। তারপরে ছিল কঙ্কতি। কঙ্কতি ছিল, এর কথার অর্থ হচ্ছে চিরুনি। তারপরে ছিল কৃপান। কৃপান কথার অর্থ হচ্ছে তরবারি। তারপরে ছিল কচ। কচ কথার অর্থ হচ্ছে খাটো পায়জামা। আর ছিল কড়া। কড়া মানে হচ্ছে হাতের বালা। তো এগুলো ধারণ করার নির্দেশ দেন গুরু গোবিন্দ সিং, ধর্ম মানে দশম গুরু। এবং এই যে প্রত্যেকটা 5টা জিনিস রয়েছে, এগুলো ক দিয়ে শুরু হয়েছে, এই কারণে এদের নাম হচ্ছে পঞ্চক। ঠিক আছে। তারপরে দেখো, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 সালে। আচ্ছা, এর রিলেটেড একটা কোশ্চেন আমাদের আসতে পারে যে 1773 সালে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। কি? রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট 1773, আর 1784 হচ্ছে পিটের ভারত শাসন আইন। তারপরে 1813 হচ্ছে চার্টার অ্যাক্ট, 1833 চার্টার অ্যাক্ট। ঠিক আছে, এইভাবে 20 বছর পর পর। আর 1853 চার্টার অ্যাক্ট। তারপরে 1857 চলে এলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তখন 1857 সালের পর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট শুরু হয়ে তারপরে মানে ব্রিটিশ রানীর এখানে রাজ করতে লাগলো, কোম্পানি শাসন অবসান হয়ে গেছিল। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তো এখানে কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহাউসি। আচ্ছা, ভারতের রেলপথ প্রথম কখন শুরু হয়? 1853 সালে লর্ড ডালহাউসি শুরু করেছিল। তারিখটা ছিল 16 এপ্রিল।
16 এপ্রিল। এবং কোথায় শুরু হয়েছিল? জায়গাটা ছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। বোম্বে থেকে থানে টোটাল 74 কিলোমিটার পথ ছিল রেলপথটা, প্রথম যেটা শুরু হয়েছিল। এবং এখানে আমাদের আর জানতে হবে যে পশ্চিমবঙ্গে কখন প্রথম রেলপথ চালু হয়। তো 1853 সাল ছিল এটা, কিন্তু এতে মানে পুরো ভারতের মধ্যে। আর 1 বছর পরই 1854 সালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়। পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। হাওড়া থেকে হুগলি। ওকে। তারপরে দেখো 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো 1885 সালে জাতীয় কংগ্রেস গঠিত হয় এবং এর প্রথম অধিবেশন হয় বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এবং প্রথম যিনি সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি। বোম্বাই যখন অনুষ্ঠিত মানে অধিবেশনটা হয় তখন মানে ডব্লিউ.সি. ব্যানার্জি ছিলেন কি সভাপতি। আচ্ছা, 1885 সালে যখন জাতীয় কংগ্রেস গঠন হয় তখন মানে কে ছিলেন, ভাইসরয় কে ছিলেন? তখন ভাইসরয় ছিলেন ডাফরিন। ঠিক আছে, ডাফরিন ছিলেন ভাইসরয়। এবং যখন 1885 সালে এই জাতীয় কংগ্রেস গঠন হয় তার জনক কে ছিলেন? জাতীয় কংগ্রেস গঠনের ধারণা কে দিয়েছিলেন হিউম। তাই জাতীয় কংগ্রেসের ফাদার অফ জাতীয় মানে ন্যাশনাল কংগ্রেস বলা হয় হিউমকে। ওকে। আচ্ছা, তার বলছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো ডান্ডি অভিযান মহাত্মা গান্ধী শুরু করেন 1930 সাল। আচ্ছা, 1930 সালে যে ডান্ডি অভিযান শুরু হয়েছিল সেটা আরও একটা নাম ছিল আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন। আচ্ছা, আমরা আমাদের মহাত্মা গান্ধীর কিছু যে মেন এগুলো ছিল, অভিযানগুলো ছিল, তো আমাদের জানতে হয় আন্দোলনগুলো। যেমন 1917 সাল ছিল চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ। তারপর 1920 সাল ছিল অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন। তারপর 1930 যেটা বললাম আইন অমান্য আন্দোলন বা ডান্ডি অভিযান। এবং 1942 ছিল ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, 1942 ভারত ছাড়ো আন্দোলন। এই চারটা মেন আন্দোলন গান্ধীজির, এগুলো জানতেই হবে, অনেক পরীক্ষায় রিপিট হয়। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি হয়েছিলেন? তো দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস বলছি যে দুইবার কিন্তু পরপর দুইবার সুভাষচন্দ্র 1938 সাল এবং 1939 সাল সভাপতি হয়েছিলেন। তারপর তিনি রিজাইন দিয়ে দেন কংগ্রেস থেকে। তো 1938 সাল ছিল হরিপুরা আর 1939 সাল ছিল ত্রিপুরা। ঠিক আছে, হরিপুরা এবং ত্রিপুরা। এটা মনে কীভাবে রাখবে, কোনটা আগে আর কোনটা পরে? দেখো আলফাবেট যখন আমরা এবিসিডি পড়ি তখন এইচটা আগে আসে এবং টিটা পরে আসে। ঠিক আছে, তো এইচ IJKL এভাবে পড়ে আমরা টি পড়তে, এইচটা আগে এসেছিলো মানে 1938 সাল হরিপুরা, এইচ ফর হরিপুরা, টি ফর ত্রিপুরা 1939 সাল। ঠিক আছে, এইভাবে আমাদের এটা মনে রাখা যাবে। আচ্ছা, তারপরে দেখো গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। আরও একটা মানে মানে আগ্নেয় শিলার উদাহরণ আমরা বলতে পারি ব্যাসল্ট। ঠিক আছে, ব্যাসল্ট খুব পরীক্ষায় আসে এটা। গ্রানাইট আগ্নেয় শিলা, ব্যাসল্ট আগ্নেয় শিলা। আচ্ছা, আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা। আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা। তারপর বলছে ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমির উপরে উদাহরণ? তো ঝুলন্ত উপত্যকা হচ্ছে হিমবাহের দ্বারা। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তো নীলগিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আচ্ছা, আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ কি? আরাবল্লীর যদি উচ্চতম শৃঙ্গ বলা হয় তো হবে গুরু শিখর। গুরু শিখর। তারপরে হিমালয়ের উচ্চতম শৃঙ্গ আমরা জানি যে মাউন্ট এভারেস্ট। এবং যদি বলি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। আর যদি শুধু দক্ষিণবঙ্গের বলে তাহলে দক্ষিণবঙ্গ হয়ে যাবে কিন্তু গোর্গাবুরু। ঠিক আছে, দক্ষিণবঙ্গ। পুরো পশ্চিমবঙ্গ বললে হবে সান্দাকফু এবং শুধু দক্ষিণবঙ্গ বললে হবে গোর্গাবুরু। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? তো হেমাটাইট হচ্ছে লোহার নাম, আকরিক লোহা। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস
পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। তারপরে হচ্ছে 2023 সালে মহিলা, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স, আন্ডার 19 টি20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিতেছিল, আয়োজিত হয়েছিল। আর ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? রায়পুর। এছাড়া আমাদের যে পূর্বের রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গের পরে, এগুলো যেমন সিকিমের রাজধানী গ্যাংটক আমাদের জানতে হবে, নাগাল্যান্ড কোহিমা জানতে হবে, ঠিক আছে, মিজোরাম, মণিপুর এগুলো আমাদের জানতে হবে, ত্রিপুরা আগরতলা ইত্যাদি রাজধানীগুলো অবশ্যই জেনে নিতে হবে। কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছিল? সবাই জানো, আর্জেন্টিনা। আচ্ছা, ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যাডি হচ্ছে গোল্ফের সঙ্গে যুক্ত, যেটা অ্যান্সার করা রয়েছে গোল্ফ। আচ্ছা, গোল্ফের সঙ্গে আর কি কি শব্দ যুক্ত এগুলো আমাদের জানতে হবে, যেমন বুগি, বুগি হচ্ছে গোল্ফের সঙ্গে যুক্ত। টি, টি হচ্ছে গল্ফের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে পুট, এই সব শব্দগুলো গোল্ফের সঙ্গে যুক্ত, ঠিক আছে, ক্যাডি, বুগি, টি, পুট। তারপরে আছে হোল, তারপরে আছে দ্য গ্রিন, তারপরে আছে নিবলিঙ্ক, এই সব শব্দগুলো গোল্ফ খেলার সঙ্গে যুক্ত। অবশ্যই খাতায় লিখে মুখস্থ করে নেবে, পরীক্ষায় আসবে। বা যদি এগুলো না আসে, গোল্ফ না আসে, যদি অপশানে থাকে তো আমরা অপশানগুলো বাদ দিয়ে অন্য খেলা যেটা আসবে ওটা অ্যান্সার করতে পারবো। অবশ্যই খেলার সঙ্গে সম্পর্কিত শব্দগুলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের ক্যাডি হলো গোল্ফের সঙ্গে, এবং গোল্ফের সঙ্গে আরও ক্যাডি ছাড়া হচ্ছে বুগি, টি, পুট, হোল, দ্য গ্রিন, নিবলিঙ্ক। তারপর হচ্ছে বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? তো বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা হচ্ছে সমরেশ মজুমদার। এই যে সমরেশ মজুমদারের ছদ্মনাম আমাদের জানতে হবে। সমরেশ মজুমদারের ছদ্মনাম হচ্ছে যিশু দাশগুপ্ত, যিশু দাশগুপ্ত, ঠিক আছে, সমরেশ মজুমদারের ছদ্মনাম। আর আমাদের বাংলা সাহিত্যের অনেক যেমন পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ইত্যাদি আমাদের এগুলো জেনে নিতে হবে। তারপরে দেখো, যে বল দ্বারা পৃথিবী কোন বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? ভার বা ওয়েট বলা হয়। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে এটাকে কোনো কঠিন পদার্থ থেকে আমরা উত্তপ্ত করলে কিন্তু তরল হয়, কিন্তু কর্পূরটা কী হয়ে যায়? তাতে সরাসরি বাষ্প হয়ে যায়, তরল হয় না। তাই এই পদ্ধতিটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তো সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার তো আমরা জানি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। সবচেয়ে একটা কোশ্চিন কমন যেটা বারবার পরীক্ষায় আসে, যেমন আমাদের হাত, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। তার বলছে এসআই পদ্ধতির তাপমাত্রার একক কি? কেলভিন। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা? ওয়েট মাপা হয় বা ভার মাপা হয়। আচ্ছা, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক বা কেমিক্যাল ফর্মুলা হচ্ছে কে। এছাড়া আমাদের যেমন জিঙ্ক রয়েছে Zn, ম্যাঙ্গানিজ রয়েছে Mn, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকলে আমাদের হবে Mg, ঠিক আছে, ইত্যাদি। তারপরে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তো তরল ধাতু কাকে বলা হয়? পারদকে তরল ধাতু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তার বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লবণের দ্রবণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বেগুনি বর্ণের হয়। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু জল শোধনের জন্য ব্যবহার করা হয়। তার বলছে ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো ওরাইজা স্যাটাইভা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম। এছাড়া গমের বিজ্ঞানসম্মত যদি নাম বলে, তো গমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটা ইউ রয়েছে, ঠিক আছে, ট্রিটিকাম অ্যাস্টিভাম। যদি ভুট্টা বলে, তো ভুট্টার সায়েন্টিফিক নাম হচ্ছে জেই মেইস। তারপরে কোশ্চেন রয়েছে নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়, অর্থাৎ বহুকোষী? তাও ফিতাকৃমি হচ্ছে, অপশানে ফিতাকৃমি ছিল, ফিতাকৃমিটা বহুকোষী। তো আমাদের এককোষী প্রাণীর নামগুলো জানতে হবে, যেমন অ্যামিবা হচ্ছে একটি এককোষী প্রাণী, ঠিক আছে, অ্যামিবা।
তার বলছে নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইবোজোম। তো রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এবং যদি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, তো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। আর নিউক্লিয়াস যদি বলা হয়, তো নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। তারপরে হচ্ছে গলগি বডি, নিঃসৃত পদার্থের ফ্যাক্টরি বলা হয় যাকে। তারপরে লাইসোজোম, আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, ইত্যাদি আমাদের কোষের অঙ্গাণুগুলোর নাম জেনে নিতে হবে এবং কাকে কি বলা হয়। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড থাকে? তো টোটাল 3 জোড়া স্যালিভারি গ্ল্যান্ড থাকে। এই স্যালিভারি গ্ল্যান্ড 3 জোড়া কী কী? একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুটার। ঠিক আছে, সাবম্যান্ডিবুটার। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, গয়টার রোগটি কিসের কারণে হয়? তো গয়টার রোগটি হয় হাইপারথাইরয়েডিজমের জন্য। আচ্ছা, এই গয়টার কিসের অভাবে হয়? যদি হয় তাহলে এটা অ্যান্সার হবে আয়োডিন। ঠিক আছে, গয়টারটা হবে আয়োডিনের অভাবে। তারপর বলছে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? তো কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক যিনি পরামর্শ দেন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, বর্তমানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন? তো বর্তমান অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন আর ভেঙ্কটরামানি। ঠিক আছে, রামানি। আচ্ছা, এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটা সংবিধানের কততম মানে আর্টিকেলে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা, যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থাকবে এবং কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবে? তো এটা হচ্ছে আর্টিকেল 76-এ বলা হয়েছে। এটা আর্টিকেল 76-এ বলা হয়েছে এবং বর্তমান হচ্ছে আর ভেঙ্কটরামানি, তিনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? তো সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রস্তাবনায় যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনীতে। এই যে 42তম সংবিধান সংশোধনী কখন হয়েছিল? 1976 সালে হয়েছিল। এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় বা ক্ষুদ্র সংবিধান, কারণ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে অনেকটা কথা কিন্তু এতে সংবিধানে যুক্ত হয়েছিল। তার মধ্যে প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ যুক্ত হয়েছিল প্রস্তাবনায়। এই দুটো কথা আগে কিন্তু ছিল না, 1976 সালে এটা যুক্ত হয়েছে। এরপরে কিন্তু আর প্রস্তাবনা কোনো ভাবে মানে করা হয়নি, চেঞ্জ করা হয়নি। আর প্রস্তাবনা চেঞ্জ করাও যাবে না, ওটা লাস্ট হয়েছে এবং একবারই সংশোধন হয়েছে প্রস্তাবনা। ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ এরা কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্বে নাম কী ছিল? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো ন্যাশনাল স্টক চেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাই ন্যাশনাল স্টক চেঞ্জ। আর নিচের কোনটি প্রত্যক্ষ কর অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স? নয় বলেছে। তো নয় হয়তো ওখানে অপশন 3টা হয়তো ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। জিএসটি তো আমাদের কয়েকটা মানে ডিরেক্ট ট্যাক্সের নাম জেনে নিতে হবে। ঠিক আছে, এটা জিএসটি কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এবং ডিরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয়কর, এগুলো ডিরেক্ট ট্যাক্স। তারপর হচ্ছে ওয়েলথ ট্যাক্স, এগুলো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ওকে।